বেসিক্স অফ রাউটার্স অ্যান্ড রাউটিং। ওকে, তা ফার্স্ট কোশ্চেনটা যেটা আসে, হোয়াট ইজ রাউটার? রাউটার কি? রাউটার ওএসআই লেয়ার 3 ডিভাইস, ওএসআই মডেলের লেয়ার 3 ডিভাইস। লেয়ার 3 মিনস নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস। Provides and interconnect different types of data links. রাউটারে বা রাউটার ডিফারেন্ট টাইপ অফ ডেটা লিঙ্ক সাপোর্ট করে। মিনস রাউটারে ল্যান ইন্টারফেস থাকে, রাউটারে ওয়ান ইন্টারফেস থাকে। আমরা সুইচ পড়তে গিয়ে দেখেছি সুইচে শুধুমাত্র ল্যান ইন্টারফেস আছে, সুইচে কিন্তু আর অন্য কোনো ইন্টারফেস থাকে না। ডিফারেন্ট টাইপের ল্যান ইন্টারফেস সুইচে আমরা পেয়েছি, ইথারনেট ইন্টারফেস, ফাস্ট ইথারনেট, গিগা ইথারনেট। বাট ল্যান ছাড়া অন্য কোনো টাইপের ইন্টারফেস কিন্তু সুইচে থাকে না। রাউটার আর কি করে? রাউটার রাউটিং প্রোভাইড করে, কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট আইপি নেটওয়ার্কস। দুটো ডিফারেন্ট আইপি নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করায় রাউটার। দুটো ডিফারেন্ট আইপি নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করবার জন্য আমাদের রাউটার লাগবে, যেহেতু রাউটার লেয়ার 3 ডিভাইস। এবার রাউটারে কি কি টাইপের ইন্টারফেস থাকতে পারে? দেখো, রাউটারে সিরিয়াল বা ওয়্যান ইন্টারফেস আছে, যেখানে ওয়্যান প্রোটোকলগুলো ইউজ হয়, মানে এইচডিএলসি, পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের জন্য আমাদের সিরিয়াল বা ওয়্যান ইন্টারফেস থাকে, যেখানে ওয়্যান প্রোটোকলগুলো ইউজ হয়। রাউটারে ল্যান ইন্টারফেস থাকে ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের, মানে সুইচের মতনই ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগা ইথারনেট। রাউটারে কেবল টিভি ইন্টারফেস থাকতে পারে, রাউটারে ডিএসএল ইন্টারফেস থাকতে পারে, রাউটারে 3G 4G ওয়্যারলেস কার্ড থাকতে পারে, রাউটারে আইএসডিএন ইন্টারফেস থাকতে পারে। তার মানে ডিফারেন্ট টাইপের ডেটা লিঙ্ক কিন্তু রাউটার প্রোভাইড করছে, এবং তাদের মধ্যে ইন্টারকানেক্টও করছে। বেসিক্যালি সিসকো রাউটারে নেটওয়ার্ক ইন্টারফেস মডিউল থাকে, এনআইএম, নেটওয়ার্ক ইন্টারফেস মডিউল, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্লট লাগাতে পারি। যেটা সুইচে ছিল না। আমরা যেসব লেভেলের সুইচের কথা পড়ে এসেছি এতদিন, সেখানে কিন্তু আমরা অ্যাডিশনাল স্লটের কোনো কনসেপ্ট পাইনি। 48 পোর্টস, এবং এবং একটা স্লটের মধ্যেই, এবং সেটা ফিক্স স্লট ছিল। অ্যাডিশনাল কোনো স্লট লাগাবার অপশন আমাদের ছিল না। এছাড়াও রাউটারে কি থাকে? কনসোল পোর্ট থাকে আর অক্সিলিয়ারি পোর্ট থাকে। কনসোল পোর্ট আর অক্সিলিয়ারি পোর্ট থাকে। তা এবার একটা রাউটারে কি কি ইন্টারফেস আছে সেটা আমরা জানবো কিভাবে? সেটা ওই একই কমান্ড, কনসোল পোর্ট যেটা আছে না, হ্যাঁ, শুধুমাত্র শুনি যে এপি বা একটা কনসোল অ্যাক্সেস নিয়ে যাওয়ার জন্য কনসোল টেবিলে কাস্টমারকে বলতে হয় কনসোল অ্যাক্সেস দেওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি কি করে স্যার? এখানে কনসোল ওটা দিয়ে পিসিতে কানেক্ট করে না, কনসোল দিয়েই ফিজিক্যালি কানেক্ট হয়, যেটা তুই এখানে দেখতে পারে। কনসোল, বেসিক্যালি কনসোল পোর্টটা হচ্ছে একটা স্পেশাল টাইপের পোর্ট, যেটা দিয়ে ইনিশিয়াল কনফিগারেশনটা আমরা করি। একটা রাউটার বা সুইচ কিনে আনার পর ইনিশিয়াল কনফিগারেশনটা আমরা কনসোল পোর্টের সঙ্গে কানেক্ট করে আমরা করি। যেটা পিসি হোক ল্যাপটপ হোক তার সঙ্গে কানেক্ট করে দিয়ে
iOS আপডেট করা যায়? হ্যাঁ, রাউটারে কটা নেটওয়ার্ক ইন্টারফেস আছে জানতে কমান্ড কি দেবো? শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে এখানে দেখো, প্রথম স্লটে দুটো ফাস্ট ইথারনেট ইন্টারফেস আছে, পরের স্লটে সেকেন্ড স্লটে চারটে সিরিয়াল বা ওয়ান ইন্টারফেস আছে, আবার থার্ড স্লটে দুটো ফাস্ট ইথারনেট ইন্টারফেস আছে। এই যে স্লট 0, স্লট 1, স্লট 2, এটা ফার্স্ট স্লট মানে ফিক্স স্লট, এটা এগুলো হচ্ছে মডিউলার স্লট। সেরকম স্লট মানে যে কটা? তিনটে, 0, 1 আর 2। কোনটা স্যার, কোনটা ফাস্ট ইন্টারনেটের কথা বলছেন তো? এই যে প্রথম স্লটে এই দুটো ফাস্ট ইথারনেট ইন্টারফেস আছে, হুম, এই 0/0, 0/1। পরের যে স্লটটা মানে সেকেন্ড স্লটটায় চারটে সিরিয়াল ইন্টারফেস আছে, এই 1/0, 1/1, 1/2 আর 1/3। এটা কি স্যার বাই ডিফল্ট যে কোনো সুইচ যে কোনো রাউটারেই থাকে? বাই ডিফল্ট এইটা থাকবে। আচ্ছা, ওই ফার্স্ট ইথারনেট তাহলে 0/0, 0/2। স্যার এটা কি এই মডেলটার জন্য নাকি না পার্টিকুলার সব রাউটারের জন্য? না না না, পার্টিকুলার এই মডেলটার জন্যই। আর থার্ড স্লটে আছে ফার্স্ট ইথারনেট 2/0 আর 2/1। বেসিক্যালি তুমি যখন রাউটার কিনে আনবে তখন শুধুমাত্র এইটা থাকবে, এই যেহেতু 0/0, 0/1 মানে ফিক্স স্লট। হুম, এবার এই দুটো তোমাকে লাগিয়ে নিতে হবে, আলাদা করে কিনে লাগিয়ে নিতে হবে। আচ্ছা। তার মানে তিনটে স্লটে টোটাল 8টা ইন্টারফেস আছে, নেটওয়ার্ক ইন্টারফেস আছে। বাট এখানে কিন্তু দেখো কনসোল বা অক্সিলারি পোর্টের কথা উল্লেখ নেই, কেন কনসোল বা অক্সিলারি পোর্ট কিন্তু নেটওয়ার্ক ইন্টারফেস না, কনসোল আর অক্সিলারি পোর্ট হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। আমরা রাউটার বা সুইচকে কনফিগার করবার জন্য ওই ইন্টারফেসটা ব্যবহার করি, কখনোই ওখান দিয়ে ইউজার ডেটা পাস করে না। মানে একটা ইউজার আরেকটা ইউজারের সঙ্গে কমিউনিকেট করবার জন্য কখনোই কনসোল বা অক্সিলারি পোর্ট ইউজ হয় না। দ্যাটস ওয়াই কনসোল আর অক্সিলারি পোর্ট আর নট নেটওয়ার্ক ইন্টারফেস। এবার রাউটারের ইন্টারফেস কনফিগারেশন করব কি করে? ধরো আমার এখানে একটা সুইচ আছে, তার সঙ্গে একটা পিসি কানেক্টেড, আর এইখানে একটা সুইচ আছে, তার সঙ্গে একটা পিসি কানেক্টেড। ইনিশিয়ালি আমার সেটআপটা ছিল এরকম। আমি ধরলাম আমার এই সাবনেটটা 192.168.10.0 সাবনেট, আর এইটা হচ্ছে 20.0 সাবনেট। তাহলে এই পিসিটার আইপি হবে আমার 192.168.10 ডট ধরলাম 10, 255, 255, 255, 0। আর এই পিসিটার আইপি হবে 192.168, 20.10, 255, 255, 255, 0। স্যার এই 255 যেটা আপনি করছেন, ওটা কি না দিলে আইপি কনফিগার হয় না? না, মানে এইখানে ওই তোমাকে হয় /24 বা 255, 255, 255 দিয়েই করতে হবে। সি বলে করছেন তো, প্লাস সি বলে? হ্যাঁ, সাবনেট মাস্ক দিতে হবে। তুমি দেখবে পিসিতে যখন তুমি কনফিগার করো তখন তো তোমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এগুলো দিতেই হয়। এবার এই PC1 আর PC2 এর মধ্যে যদি কমিউনিকেশন আমি এস্টাবলিশ করতে চাই,
তাহলে আমার রাউটার লাগবে, কারণ এই দুটো পিসি দুটো ডিফারেন্ট আইপি সাবনেটে রয়েছে। আমি তখন কি করব, একটা রাউটার কিনে আনবো, কিনে এনে রাউটারের একটা ল্যান্ড পোর্ট এই সুইচের সঙ্গে কানেক্ট করব, আর রাউটারের আরেকটা ল্যান্ড পোর্ট এই সুইচের সঙ্গে কানেক্ট করব। তার মানে রাউটারের ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টটা এই 192.168.10.0 সাবনেটের সঙ্গে কানেক্টেড, আর ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টটা 192.168.20.0 সঙ্গে কানেক্টেড। এইবার আমি এই রাউটারের দুটো ইন্টারফেসে আমি আইপি কনফিগার করব। কি করব, গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আমরা ইন্টারফেসটাকে সিলেক্ট করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আছে 10.0 সাবনেটে, আইপি অ্যাড্রেস 192.168.10. আমি ধরলাম এটা 1 দিলাম, 255.255.255.0। এর সাথে একটা অ্যাডিশনাল কমান্ড লাগে রাউটারের, সেটা হচ্ছে নো শাটডাউন, কারণ রাউটারের ইন্টারফেসগুলো বাই ডিফল্ট শাট করা থাকে বা ডিসেবল করা থাকে। আচ্ছা, আরেকটা ইন্টারফেস কি আমার, F0/1, ওটা আছে 20 সাবনেটে, আমি এখানে 20.1 করলাম। আর রাউটার 1 হবে নাকি ওটা? হ্যাঁ, কি রাউটার 1ই নাকি? একটাই তো। আমার তো একটাই রাউটার। ও হ্যাঁ, এক্সিট। তাহলে আমার দুটো ইন্টারফেসে আইপি কনফিগার করা হয়ে গেল। এইবার হচ্ছে ভেরিফিকেশন। কি কি কমান্ড দিয়ে আমি ভেরিফাই করব? সুইচ 1 থেকে সুইচ 2 পিন করব। সুইচ 1-এ তো আমি কোনো আইপি দিইনি, আমি পিসি 1 থেকে পিসি 2 কে পিং করে দেখবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখছি, আমি তাকে ভেরিফাই করে নিই আমার আইপি গুলো ঠিকঠাক পড়েছে কিনা। প্রথম কমান্ড হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখো ফার্স্ট ইথারনেট 0/0, 192.168.10.1, ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার দুটোই আপ আছে, সেম ফার্স্ট ইথারনেট 0/1 এ। আর কি কমান্ড আছে, যে কোনো একটা ইন্টারফেস সিলেক্ট করো, শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। শো আইপি ইন্টারফেস ব্রিফে আমি সাবনেটটা দেখতে পাই না, মানে সাবনেট মাস্কটা দেখতে পাই না, বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, /24। এখানে অনেক কিছু আউটপুট দেয়, এটাকে আরো ছোট করা যায়, শো প্রোটোকলস ফার্স্ট ইথারনেট 0/0। তাহলে আমাদের ভেরিফিকেশন হয়ে গেল রাউটারের ইন্টারফেসে আইপি কনফিগার করাবার পর। তাহলে আমার এখন পিসি 1 থেকে পিসি 2 কে পিং করলে পাওয়া উচিত। হ্যাঁ। তাহলে পিং করছি, পিং 192.168.20.10। পিং করলে কোনো রিপ্লাই পাচ্ছি না, কারণ কি? স্যার ওই ঠিক করতে হবে না কোনটা দিয়ে যাবে, ওই কারেক্ট, ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে। হ্যাঁ, আমরা দুটো পিসিতে আইপি কনফিগার করেছি, বাট ডিফল্ট গেটওয়ে সেট করিনি। পিসি 1 এর ডিফল্ট গেটওয়ে কোনটা? রাউটারের F0/0 ইন্টারফেস। আর পিসি 2 এর আইপি ডিফল্ট গেটওয়ে কোনটা? রাউটারের F0/1 ইন্টারফেস। তাহলে এই দুটো ইন্টারফেসকে আমরা ডিফাইন করব ওদের আইপি দিয়ে পিসি 1 এ আর পিসি 2 তে। তাহলে
PC1 এর এই যে আইপি লিখে এটা আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক তারপরে ডিফল্ট গেটওয়েটা দিতে হয় 10.1। আর PC2 তেও তাই 192.168.20.1। শো করলে দেখিয়ে দেয়, শো কমান্ড দিলে দেখিয়ে দেয় যে এটা হচ্ছে আইপি আর মাস্ক আর এটা হচ্ছে গেটওয়ে। স্যার এটাই ডিফল্ট রুট তো, ডিফল্ট গেটওয়ে নট ডিফল্ট রুট। ডিফল্ট রুট হচ্ছে রাউটারের ক্ষেত্রে স্ট্যাটিক রুট যেটা বলবেন। হ্যাঁ এক মিনিট হ্যাঁ, ডিফল্ট রুট বা স্ট্যাটিক রুট ডিফারেন্ট থিং, সেটা রাউটারে কনফিগার করি আমরা। হ্যাঁ এইবার আমি PC1 থেকে PC2 তে পিং করব। স্যার ডিফল্ট গেটওয়ে যে দুটো আইপি দিলেন দেখালেন না এক্ষুনি, একটা 192.168.10.1, হ্যাঁ, স্যার ওটা কোথায় আছে ছবিটা একবার দেখাবেন? এই যে এই ইন্টারফেসে তো 192.168.10.1 কনফিগার করলাম। আর ওটা 20.1। হ্যাঁ, তাহলে PC1 এর তো ডিফল্ট গেটওয়ে এটা, হ্যাঁ আর PC2 এর ডিফল্ট গেটওয়ে এইটা। তা সেই হ্যাঁ। দুটোকেই ডিফাইন করলাম দুটো পিসিতে গিয়ে। আচ্ছা এবার PC1 থেকে PC2 কে পিং করি, we are getting reply। হ্যাঁ স্যার। দেখো রাউটার লেয়ার 3 ডিভাইস ডিফারেন্ট আইপি নেটওয়ার্ককে ইন্টারকানেক্ট করে, সেই কারণে প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসের আইপি ডিফারেন্ট সাবনেটের হতে হবে। প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসের আইপি ডিফারেন্ট সাবনেটের হতে হবে। তার মানে দেখো এই রাউটারে ফার্স্ট ইথারনেট 0/0 তে আমি কি করেছি 192.168.10.1 এই আইপিটা কনফিগার করেছি /24। এটার সাবনেট কি 192.168.10.0/24। এর 20.0 different network. হ্যাঁ, এটা করেছি 192.168.20.1/24, আর এর সাবনেট কি 192.168.20.0/24। এবার এই রাউটারে বাকি যে কটা ইন্টারফেস আছে, এই রাউটারে বাকি যে কটা ইন্টারফেস আছে কোনো ইন্টারফেসেই আমরা কিন্তু এই দুটো সাবনেটের আইপি ইউজ করতে পারবো না। আরেকবার বলুন স্যার, বলবেন এই ফার্স্ট ইথারনেট 0/0 তে যে আইপিটা দিয়েছি সেটা হচ্ছে এই সাবনেটের আইপি 192.168.10.0/24 এর আইপি। হ্যাঁ আর ফার্স্ট ইথারনেট 0/1 এ আমরা যে আইপিটা দিয়েছি সেটা 192.168.20.0/24 এর আইপি। হ্যাঁ স্যার। এবার এই রাউটারে বাকি যে কটা ইন্টারফেস আছে সেই ইন্টারফেসগুলোতে আমরা এই দুটো সাবনেট থেকে কোনো আইপি ইউজ করতে পারবো না। আমরা যদি ভুল করে ইউজ করিও, যে আমরা ধরো রাউটার 1-এ গিয়ে কনফিগার টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল 1/0 ভুল করে আমরা দিয়ে দিলাম আইপি অ্যাড্রেস 192.168.10.254 255 255 255 একটা ডিফারেন্ট আইপি দিচ্ছি বাট সেম সাবনেটের, যেই সাবনেটটা অলরেডি একটা ইন্টারফেসে ইউজ হয়েছে, তখন রাউটার কি রিঅ্যাকশন করবে? ও বলে দেবে 192.168.10.0 ওভারল্যাপস উইথ ফাস্ট ইথারনেট 0/0। 192.168.10.0 ওভারল্যাপস উইথ ফাস্ট ইথারনেট 0/0। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বাই ডিফল্ট কি এরকম কোনো রুল আছে যে আমি FH 0/0টাকে বা GI 0/0টাকে আমি ল্যান ইন্টারফেস করবো? আরেকবার কোশ্চেনটা রিপিট করো। মানে এই রাউটারের ক্ষেত্রে, এটাকে তো আমাদের বিভিন্ন কাস্টমার রাউটারে এখন লগ ইন করি, হ্যাঁ।
মানে জিআই 0/0টাকে সবসময় কি ল্যান হ্যাঁ 0/1 হয়তো ল্যান থাকে বা যেরকম কাস্টমার যেরকম যখন থাকেন বেশিরভাগ ক্ষেত্রে 0/0টাকেই স্যার ল্যান দেখতে হবে। মানে এটা কি কোনো রুল আছে যে 0/0টাকেই মানে ল্যান করতে হবে ল্যান ইন্টারফেস? না না না, তুমি 0/1টাকেও ল্যান ইন্টারফেস করতে পারো। তোমাকে ইথারনেট ইন্টারফেসগুলোকে ল্যান ইন্টারফেস করতে হবে, এটা তো বুঝতে পারছো। হ্যাঁ সেটা জিআই 0/0 করো আর জিআই 0/1 করো, সেটাতে কোনো যায় আসে না। আচ্ছা স্যার সিরিয়াল গুলো কেন করা হয় না? সিরিয়ালগুলো তো মানে সুইচে তো সিরিয়াল পোর্ট সাপোর্ট করে না, ও আচ্ছা আচ্ছা। আর সিরিয়াল পোর্ট হচ্ছে ওয়ানের জন্য। ঠিক আছে। দ্যাটস ওয়াই পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য সিরিয়াল পোর্ট ইউজ করা হয়। ওকে, এই যে ডিসি ডিটি এই কনসেপ্টটা আমি আসবো পরে, এটা আমি পরে বলছি। এখানে 4টে স্লাইড আমি স্কিপ করে গেলাম, এটা আমি পরে বলছি। এই যে রাউটারে অক্সিলিয়ারি পোর্ট আর কনসোল পোর্ট। কনসোল পোর্ট যেটা বললাম, ডিভাইসটাকে ফিজিক্যালি অ্যাক্সেস করা কনসোল কেবল দিয়ে, জাস্ট ফর কনফিগারেশন পারপাস, জাস্ট ফর কনফিগারেশন পারপাস। It is a management port, not a network interface. প্রত্যেকটা সিসকো রাউটার সুইচে থাকে কনসোল পোর্ট, বাট অক্সিলারি পোর্ট তুমি শুধু সিসকো রাউটারেই পাবে, সুইচে পাবে না। অক্সিলারি পোর্ট দিয়ে কি করা হতো, রাউটারের আইওএসটার সিএলআই মোডটাকে অ্যাক্সেস করা হতো উইথ দ্য হেল্প অফ এ ফোন কল। ফোন কল থেকে স্যার সিএলআইটা কি করতে হবে? অ্যাক্সেস করা হতো, এটা আগে ইউজ হতো, লিগাসি মেথড। আচ্ছা বেসিক্যালি এই পোর্টটা কানেক্ট থাকতো একটা অ্যানালগ মোডেমের সঙ্গে। আচ্ছা তুমি রিমোট লোকেশনে বসে তুমি ডায়াল আপের মাধ্যমে তুমি রাউটারে আইওএস এর সিএলআই মোডটা অ্যাক্সেস করতে পারবে। বাট এটা এখন আর ইউজ হয় না, তবুও এখনকার সিসকো রাউটারেও অক্সিলারি পোর্টটা অ্যাভেলেবেল থাকে। চলো, সুইচে আমরা দেখেছিলাম সুইচে দুটো একটা টেবিল থাকে, দ্যাট ইজ ম্যাক অ্যাড্রেস টেবিল। রাউটারেও সেরকম টেবিল থাকে, দ্যাট ইজ রাউটিং টেবিল, আইপি রাউটিং টেবিল আর এআরপি টেবিল। রাউটারে দুটো টেবিল থাকে, আইপি রাউটিং টেবিল আর এআরপি টেবিল। বেসিক লেভেলে রাউটারে দুটো টেবিল থাকে। রাউটিং টেবিল কি? রাউটিং টেবিল হচ্ছে সেই টেবিলটা যেখানে রাউটার তার জানা সমস্ত রুট বা নেটওয়ার্কের ইনফরমেশনগুলো লিখে রাখে। রাউটার তার জানা সমস্ত রুট বা নেটওয়ার্কের ইনফরমেশনগুলো লিখে রাখে, সেই টেবিলটাকে বলা হয় আইপি রাউটিং টেবিল। এই রুট বা নেটওয়ার্কগুলো ডিরেক্টলি কানেক্টেডও হতে পারে আর রিমোটও হতে পারে, ডিরেক্টলি কানেক্টেডও হতে পারে, রিমোটও হতে পারে। কিরকম ব্যাপারটা? এই রাউটারের সঙ্গে এই রাউটারের সঙ্গে একটা নেটওয়ার্ক কানেক্টেড। আমি ধরলাম এটা 192.168.10.0/24, এটা R1। R1 আবার R2 সঙ্গে কানেক্টেড।
এই R1 আর R2 র মাঝের নেটওয়ার্কটা আমি ধরলাম 172.16.0.0/24। তাহলে R1 এর রেসপেক্টে এইটাও ডিরেক্টলি কানেক্টেড, এটাও ডিরেক্টলি কানেক্টেড। এবার R2 র এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, এটা ধরলাম 192.168.20.0/24। আবার R2 রেসপেক্টে এটাও ডিরেক্টলি কানেক্টেড, এটাও ডিরেক্টলি কানেক্টেড। তাহলে R1 এর রেসপেক্টে এটা কিন্তু রিমোট রুট, আবার R2 রেসপেক্টে এটা হচ্ছে রিমোট রুট। R1 এর রেসপেক্টে এইটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না, R2 রেসপেক্টে এইটা ডিরেক্টলি কানেক্টেড না। বাট আমরা যখন রাউটিং করি তখন দেখি এই রুটের ইনফরমেশনটা R2 এর কাছে চলে এসছে, এই রুটের ইনফরমেশনটাও R1 এর কাছে চলে এসছে। সেটা আমরা আইদার স্ট্যাটিক্যালি কনফিগার করি অথবা ডাইনামিক্যালি উইথ দ্য হেল্প অফ রাউটিং প্রোটোকল, যেভাবেই হোক চলে আসে। তাহলে এটা ক্লিয়ার হোয়াট ইজ ডিরেক্টলি কানেক্টেড রুট অর রিমোট রুট অ্যান্ড রিমোট রুট। ডিরেক্ট ইন্টারফেসের সঙ্গে কানেক্টেড নয়, সেটাই হচ্ছে স্যার। হ্যাঁ, তা রাউটারের রাউটিং টেবিলটাকে আমরা দেখব কোন কমান্ডের মাধ্যমে, শো আইপি রুট। দেখো এখানে অ্যাজ পার টোপোলজি এই দুটো নেটওয়ার্কই বা দুটো রুটই R1 এর সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। তাই দেখো 192.168.10.24 is directly connected কোন ইন্টারফেসে, ফার্স্ট ইথারনেট 0/0 তে। ট্যাগটা কি সি ফর কানেক্টেড। আর 192.168.20.0/24 is directly connected কোন ইন্টারফেসে, ফার্স্ট ইথারনেট 0/1, এর ট্যাগ কি সি। এলটা হচ্ছে লোকাল, লোকাল হচ্ছে ওই ইন্টারফেসটাতে যে আইপিটা দিয়েছি সেইটা, এল ফর লোকাল। The specific IP of that interface. A routes in routing table can be of directly connected route or remote and remote route. কিছুই না, আমরা যখনই একটা রাউটারের ইন্টারফেসকে আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক দিয়ে কনফিগার করি, রাউটার সঙ্গে সঙ্গে ওই আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক থেকে ওর সাবনেটটা বার করে নেয় এবং সেই সাবনেটটাকে ওই ইন্টারফেসের রেসপেক্টে লিখে রাখে ডিরেক্টলি কানেক্টেড। আর যেটা আমার রাউটারের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড নয়, দ্যাট ইজ রিমোট রুট। এই রিমোট রুট রাউটার জানে দুভাবে, যেটা বললাম আইদার স্ট্যাটিক্যালি অর ডায়নামিক্যালি। স্ট্যাটিক্যালি মানে আমাদের স্ট্যাটিক্যালি কনফিগার করতে হবে, যেটাকে আমরা স্ট্যাটিক রাউটিং বলি। আর ডায়নামিক্যালি মানে রাউটিং প্রোটোকলের সাহায্যে, যেটাকে আমরা ডায়নামিক রাউটিং বলি। এআরপি টেবিল, এবার এটা একটা রাউটার, এটা একটা সুইচের সঙ্গে কানেক্টেড। সুইচ 1, এটা হচ্ছে F0/0 ইন্টারফেস।
এটা R1। এখানে দুটো পিসি আছে, PC1 আর PC2। আমি ধরলাম এটার আইপি হচ্ছে 10.0.0.1, এটার আইপি 10.0.0.2, এটার আইপি হচ্ছে 10.0.0.3। রাউটার কি করে? Router lists the IP address and matching MAC address of host connected to the same subnet on its LAN interface in its ARP table. রাউটার ওর এআরপি টেবিলে ওর ল্যান ইন্টারফেসের সঙ্গে কানেক্টেড যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কের হোস্টগুলোর আইপি আর ম্যাক অ্যাড্রেস লিখে রাখে। তার মানে রাউটার ওর এআরপি টেবিলে কি লিখে রাখবে? 10.0.0.2 এর ম্যাক কত? ধরে নিলাম PC1, আর এটা কানেক্টেড কোন ল্যান ইন্টারফেসে? F0/0। 10.0.0.3 এর ম্যাক কি? PC2। এটা কানেক্টেড কোন ইন্টারফেসে? ল্যান ইন্টারফেসে F0/0। আবার 10.0.0.1 আমি ধরলাম এটার ম্যাক হচ্ছে R1। স্যার রাউটারেরও ম্যাক হয়? হ্যাঁ, রাউটারের ল্যান ইন্টারফেসের তো ম্যাক থাকবে। ম্যাক তো ল্যান ইন্টারফেসের অ্যাড্রেস। আচ্ছা। এটাও কানেক্টেড কোথায়? F0/0 তে। রাউটারের এদিকে যদি কোনো ল্যান ইন্টারফেস থাকতো তাহলে রাউটার সেভাবে সেটার লিস্টও করে রাখতো। রাউটার এইভাবে ওর এআরপি টেবিলটা তৈরি করে রাখে। এবার কেন রাখে? প্রশ্ন এটাই, কেন রাখবে? এবার এই রাউটারের কাছে ধরো একটা প্যাকেট এলো যার ডেস্টিনেশন আইপি 10.0.0.3। রাউটার এই প্যাকেটটা রিসিভ করবার পর ও সবার আগে দেখবে ও রাউটিং টেবিল যে 10.0.0.3 তে যাবার কোনো রুট বা নেটওয়ার্ক আমার আছে কিনা। ও দেখবে হ্যাঁ আমার ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসটা এই নেটওয়ার্কের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। এবার রাউটার কি করবে? এই যে প্যাকেটটা রিসিভ করেছে ওর লেয়ার 2 হেডারটাকে রিমুভ করে একটা নতুন লেয়ার 2 হেডার তৈরি করবে। একটা নতুন লেয়ার 2 হেডার তৈরি করবে। এই নতুন লেয়ার 2 হেডারে ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক থাকবে। সোর্স ম্যাক কি হবে? রাউটারের এই ইন্টারফেসের ম্যাকটা, আমরা যেটাকে ধরেছি R1। ডেস্টিনেশন ম্যাক কি হবে? এই 10.0.0.0.3 এর ম্যাকটা। এইটাও কোথা থেকে পাবে? এইখান থেকে পাবে। কি ম্যাকের? PC2। এইভাবে লেয়ার 2, নতুন লেয়ার 2 হেডারটা ওই প্যাকেটটার সঙ্গে আটকে দিয়ে F0/0 দিয়ে ফরওয়ার্ড করে দেবে। সুইচের কাছে আসবে, সুইচ শুধু ডেস্টিনেশন ম্যাক দেখবে, মানে লেয়ার 2 হেডার দেখবে। সুইচ তখন প্যাকেটটা রিসিভ করে ডেস্টিনেশন ম্যাকটা দেখে ও ওর এই ইন্টারফেস দিয়ে ফরওয়ার্ড করে দেবে। দ্যাট ইজ ডিফারেন্ট। সুইচ কি করবে? বাট রাউটারের এই যে নতুন করে লেয়ার 2 হেডারটা অ্যাড করতে হবে তার জন্য কিন্তু এআরপি টেবিলটা লাগছে। এআরপি টেবিল না থাকলে কিন্তু রাউটারের কাছে PC2 এই 10.0.0.3 এর যে ম্যাক PC2 সেটা জানার কোনো উপায় থাকতো না। And this
প্রসেস ইজ নোন অ্যাজ ফ্রেম রিরাইট। এই প্রসেসটাকে বলা হয় ফ্রেম রিরাইট। স্যার রাউটার যখন প্রথমে যে ইনফরমেশনটা পেলো তখন তো ওখানে লেয়ার 3 হেডার ছিল, ওখানে লেয়ার 3 লেয়ার 2 হেডার দুটোই ছিল। লেয়ার 3টাকেও রিমুভ করে লেয়ার 3 না, লেয়ার 2 হেডারটাকে রিমুভ করবে। এই যে প্যাকেটটা পেয়েছিল সেই প্যাকেটটার যে সাথে যে লেয়ার 2 হেডারটা ছিল সেই হেডারটা রিমুভ করবে। আচ্ছা, ওটাও লেয়ার 2তেই ছিল। ওইটা ওই প্যাকেটটার সঙ্গে যে লেয়ার 2 হেডারটা ছিল সেইটাকে রিমুভ করে একটা নতুন লেয়ার 2 হেডার অ্যাড করবে। স্যার ওর যেটা প্রশ্ন সেটা হচ্ছে এরকম, মনে করুন একটা রাউটার থেকেও তো আসতে পারতো প্যাকেটটা, হ্যাঁ, সেক্ষেত্রে লেয়ার 3 হেডারও থাকতো, লেয়ার 2 হেডার অবশ্যই আছে, লেয়ার 3 লেয়ার 2 হেডার দুটোই থাকে। দুটোই থাকতে হবে, নইলে তো টোটাল তো সরাবে শুধু লেয়ার 2 হেডার দুটোকেই, তাই তো? শুধু- ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক। হ্যাঁ, শুধু লেয়ার 2 হেডারটাকে সরাবে, আর লেয়ার 3 হেডারেও হাত দেবে না। হাত দেবে না। তাহলে ফ্রেম রিরাইটের জন্য রাউটারের এআরপি টেবিলের দরকার হয়। এবার রাউটারের এআরপি টেবিলে যদি কোনো এন্ট্রি না থাকে, ধরো 10.0.0.3 কোনো এন্ট্রিও পেলো না, তখন কি করবে? তখন ও এআরপি রিকোয়েস্ট করবে এই F0/0 দিয়ে। এআরপি রিকোয়েস্ট করার পর এআরপি রিপ্লাই পাবে 10.0.0.3 এর কাছ থেকে। রিপ্লাইটা পেয়ে ও এন্ট্রিটা এই ম্যাক এআরপি টেবিলে অ্যাড করে দেবে। শো আইপি এআরপি, শো এআরপি বা শো আইপি এআরপি দুটো কমান্ডারই আউটপুট সেম, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। আর আমরা কখন চেক করি? যখন দেখি যে এর মধ্যে কানেক্টিভিটি আছে কিনা, বা মানে লেয়ার 2 তে কানেকশন আছে কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, হ্যাঁ। স্যার এই যে এখানে যেটা আছে এই যে দুটোর ক্ষেত্রে 10.1টার ক্ষেত্রে ও কোনো রকম কোনো মিনিট কিছু নেই। না, তার কারণ কি, এই 10.1 তো ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসের আইপি। আইপিটা হ্যাঁ। ও যতক্ষণ ইন্টারফেসটা আপ থাকবে ততক্ষণ এটা আপ থাকবে। স্যার সাপোজ এই 10.1 এ যদি কোনো গন্ডগোল হয়, হ্যাঁ, তখন এখানে কি শো করে? কোথায়? এখানটায়। এখানটা 10.1 টা সাপোজ ডিসকানেক্টেড বা কিছু, হ্যাঁ, সেখানে তো 10.1টাকে যদি আমি শাটডাউন করে দিই তাহলে এখানে আর এন্ট্রিটা থাকবে না, এই এন্ট্রিটা পুরোটা মুছে যাবে। পুরোটা মুছে যাবে। এই ওটা আচ্ছা স্যার, যখন ম্যাক অ্যাড্রেস ধরুন পাওয়া যায় না, ম্যাক অ্যাড্রেস অ্যাভেলেবল থাকে না, ম্যাক অ্যাড্রেস পাওয়া যায় না বলে মানে? মানে ধরুন আপনার মানে আমার যে লিঙ্কটা কানেক্টেড আছে, লিঙ্কটা ডাউন আছে, তাহলে তো ওই দিক থেকে তো আমি ম্যাক অ্যাড্রেস পাবো না, কিন্তু আইপিটা তো পাবো। হ্যাঁ, আইপি পাবে তো ঠিক আছে। তোমার যদি এই লিঙ্কটা ডাউন থাকে, কিছুই পাবো না। তোমার যদি এই লিঙ্কটা ডাউন থাকে তাহলে এই সুইচের সঙ্গেই তো তোমার কানেকশন নেই। তাহলে তো আর টেবিলে এন্ট্রিটা তো থাকবে, ম্যাক অ্যাড্রেস এই লিঙ্কটা ডাউন থাকলে আর টেবিলে আর কোনো এন্ট্রি থাকবে না। স্যার থাকবে। না স্যার স্যার, ও তো আগে থেকে কিছু লিখে রেখেছিল তো অবশ্যই। এবার ওই এজিং টাইম পর্যন্ত থাকবে। তুমি যদি এইখানে হ্যাঁ, মানে ওখানে যদি বিজেপি রেজিস্ট্রেশন হয়ে যায় আমার, তাহলে থাকবে। তোমার যদি এই ইন্টারফেসটা ডাউন হয়ে যায় তাহলে আর এই এআরপি টেবিলটার আর কোনো গুরুত্বই রইল না। গুরুত্ব পেল না স্যার, দেখতে তো পাবো যে ওখানে ছিল কিন্তু এখন কানেকশন নেই। দেখো, ম্যাক আইডিটা আমাদের যেমন লিঙ্ক ডাউন কনফিগার টার্মিনাল, স্যার আমাদের এই সিনারিওটা আসে, ওর জন্য আমরা জিজ্ঞেস করছি স্যার, আমরা চেকও করি ইন্টারফেস এখানে ম্যাকটা শো করে জানেন তো, কিন্তু না আইডিয়া কিছু দেখেন না। ম্যাক শো করে না, ম্যাক শো করে, ম্যাক শো করে। ম্যাক শো করে টাইমে একটা দেখায় না। হ্যাঁ, টাইম আছে। তুই যেটা বলছি বুঝতে পেরেছেন স্যার, ও যেটা বলতে চাইছেন যে আপনি যেটা বললেন না যে টাইমারটা, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত আর টেবিল থেকে যতক্ষণ পর্যন্ত মানে আর যে টাইমারটা থাকে ওই টাইমারটা পর্যন্ত শো করতে থাকে। হ্যাঁ, সেটা তো 240 সেকেন্ড ভাই, 4 মিনিট ভাই, 6 মিনিট ভাই, 4 মিনিট। কিন্তু স্যার তারপরেও আমরা দেখি মানে যে আমাদের এখানে ক্ষেত্রে ওই মানে লোকজন বলে যে আর্ট পাচ্ছি না, হ্যাঁ। আর্ট পাচ্ছি না মানে ওই লিঙ্ক, ধরুন লিঙ্কটা ডাউন আছে, স্ট্যাটিক কোড চলছে, স্ট্যাটিক কোডের ক্ষেত্রে তখন তো কোনো বিজিবি ছাড়া কোনো গল্প নেই, তখন খালি
আরপের এই এই ডিউরেশন নিয়ে কাস্টমারকে দেওয়া হয় বা সাপ্লাইকে চেস করা হয়, তখন এই ক্ষেত্রে তখন দেখা যায় যে আরটা পাওয়া যাচ্ছে না। তো শুধু ওই যেটা অভিষেক বলছিল টাইমারের ওখানটা কোনো কোনো ড্যাশ থাকে হ্যাঁ, এই এআরপি টাইম এআরপি টাইম আউট। 4 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, ওই ওই টাইমটাও কি পাওয়া যাবে তাই তো? হ্যাঁ। তারপর থেকে ওর মানে আর টেবিল থেকে তারপর হ্যাঁ, তারপর এন্ট্রিটা ডিলিট হয়ে যাবে। এবার তুমি যদি এখানে সাপোজ এই ইন্টারফেসটাকে ডাউন করে দাও, ইন্টারফেস এফএস 0/0 শাট ডাউন, ডু শো এআরপি, দেখো ওইটা কিছুই নেই আর, F0/0 কোনো এন্ট্রি নেই আর। ওটা তো স্যার আপনি ম্যানুয়ালি শাটডাউন করলেন বলে, ধরুন যদি কোনো কারণে ধরুন আপ রয়েছে কিন্তু মানে এআরপি পাচ্ছে না। হ্যাঁ এআরপি পাচ্ছেন। মনে করুন তারটা খুলে ফেলেছে তারটা। তারটা খুলে ফেললে তো ইন্টারফেসটা ডাউন হয়ে যাবে। পার্টটা খুলে ফেললে হবে, হ্যাঁ মানে ম্যানুয়ালি শাটডাউন করা কথা বলছি না, বা ফোর্সফুলি শাটডাউনও বলছি না। যদি কোনো কারণে ধরুন ওখানে কোনো ফাইবার ব্রেকআউট হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, একই তো ব্যাপার হচ্ছে তাহলে। হ্যাঁ, না, কেসটা কিন্তু ওটা স্যার যেটা বলছেন না, একটা টাইম অবধি থাকে, যদি ওটা 4 ঘন্টা থাকে তাহলে তোর আনটিল আনলেস তোর ওই টেবিলটা রিফ্রেশ হচ্ছে, আমাদের পিতে হয় না। ঠিক আছে, হ্যাঁ, এবার কেসটা কি, এখানে কেসটা হয় এই সুইচ আর রাউটারের মাঝখানে একটা ডিভাইস আছে। আচ্ছা এবার সুইচের ধরে এই এন্ডটা ডাউন, বাট রাউটারের তো এই এন্ডটা আপ রয়েছে, হ্যাঁ কেসটা তখন হয়। রাউটার, এটা আমরা সবসময় পি থেকে দেখি স্যার, পপ থেকে হ্যাঁ থেকে যখন কোনো সিই কে অ্যাক্সেস করি তখন সেটা হয়। পি মানে হচ্ছে প্রোভাইডার এজ আর সি হচ্ছে কাস্টমার এজ। পি পি হচ্ছে বিটি পপ স্যার, প্রোভাইডার। হ্যাঁ প্রোভাইডার হ্যাঁ প্রোভাইডার এজ রাখবে। আর সি হচ্ছে কাস্টমার এজ, মানে ওই এটা এগুলো সব হ্যাঁ, পি হচ্ছে কাস্টমার। এগুলো সব এমপিএলএস এর টার্মিনোলজি। হ্যাঁ হ্যাঁ পপ কি পি মানে হ্যাঁ, কিভাবে একই 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 টপ যেটা বিক্রি করছে কি রাউটার কিছু বলছি। প্রোভাইডার এজ রাখবে। তাহলে এআরপি টেবিলটা কেন কাজে লাগে আমরা জানতে পারলাম। এবার একটা প্যাকেট এলে রাউটারের কাছে, রাউটার কিভাবে ওর বেস রুটটা ফাইন্ড করবে। একটা রাউটারের রাউটিং টেবিলে ধরো 3টে রুট আছে, এই 3টে রুট রয়েছে রাউটারের রাউটিং টেবিলে, ভালো কথা। এবার রাউটারের কাছে একটা প্যাকেট এসছে, তার ডেস্টিনেশন আইপিতে লেখা আছে এইটা 172.16.0.10, মানে এই ডেস্টিনেশনে যাবে। এবার রাউটারের রাউটিং টেবিলে 3টে রুট রয়েছে, কোনটা দিয়ে পাঠাবে। রাউটার তখন প্রত্যেকটা রুটের এগেনস্টে এই ডেস্টিনেশন আইপিটাকে চেক করবে। কিভাবে করে দেখো, প্রথম রুটটা কি 172.16.0.0/12, তাহলে এই রুটের 12টা বিটের সঙ্গে ডেস্টিনেশন আইপির প্রথম 12টা বিট কম্পেয়ার করবে, দেখবে মিলে যাচ্ছে। ডেস্টিনেশন আইপির প্রথম 12টা বিট এই রুটের প্রথম 12টা বিটের সঙ্গে ম্যাচ করছে, গুড, তার মানে দিস রুট ইজ এলিজিবল টু ফরওয়ার্ড দ্য প্যাকেট। এবার সেকেন্ড রুটটায় যাবে, এর /18 আছে, ডেস্টিনেশন আইপির প্রথম 18টা বিটের সঙ্গে এর 18টা বিট কম্পেয়ার করবে, দেখলো এটাও মিলে যাচ্ছে। আরেকবার একটু বলবেন না, আরেকবার একটু বলবেন। কোনো রাউটারের কাছে ধরো একটা প্যাকেট এলো, এবার রাউটার কোন রুট দিয়ে সেটাকে ফরওয়ার্ড করবে, মানে কোন পার্টিকুলার ইন্টারফেস দিয়ে সেটাকে ফরওয়ার্ড করবে। এবার ধরে নিচ্ছি একটা রাউটারের কাছে 3টে রুট আছে, আর যে প্যাকেটটা এসছে তার ডেস্টিনেশন আইপি 172.16.0.10, তাহলে এই ডেস্টিনেশন আইপিটা প্রথমে রুট 1 এর সঙ্গে কম্পেয়ার করবে। কিভাবে করবে, এটা আছে /12, তাহলে এর 12টা বিটের সঙ্গে ডেস্টিনেশন আইপির প্রথম 12টা বিট কম্পেয়ার করবে, ম্যাচ করলো, সো দিস রুট ইজ, 18টার সাথে তারপর 26 হ্যাঁ, এখানে 3টের সঙ্গেই কম্পেয়ার করে 3টের সঙ্গেই ম্যাচ খুঁজে পেল। তার মানে 3টে রুটই একটা এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করবার জন্য এলিজিবল, বাট করবে কোনটার সঙ্গে, কোনটা দিয়ে ফরওয়ার্ড করবে, যেটাতে লংগেস্ট ম্যাচ পেয়েছে, মানে এখানে রুট ছিল। আচ্ছা যেটাতে লংগেস্ট ম্যাচ পেয়েছে সেইটা দিয়েই ফরওয়ার্ড করবে।
তাহলে রাউটারের ভিতরে কি কি প্রসেস হচ্ছে? প্রথম হচ্ছে পাথ ডিটারমিনেশন, যে কোন পাথটা ইউজ করবে একটা প্যাকেট ফরওয়ার্ডিং এর সময়। যদি প্যাকেটটা ডিরেক্টলি কোনো কানেক্টেড নেটওয়ার্কের হোস্টের হয় তাহলে ডিরেক্টলি ওর ডেস্টিনেশনকে পাঠিয়ে দেবে। যদি রিমোট নেটওয়ার্কের জন্য হয় তাহলে ও অন্য কোনো রাউটারকে পাঠাবে, ওর পিআর রাউটারকে পাঠিয়ে দেবে। আর যদি কোনো রুট খুঁজে না পায় ওর রাউটিং টেবিলে তাহলে প্যাকেটটা ডিসকার্ড করে সেন্ডারকে একটা আইসিএমপি আনরিচেবল মেসেজ পাঠিয়ে দেবে। সেন্ডারকে একটা আইসিএমপি আনরিচেবল মেসেজ পাঠিয়ে দেবে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে তার মানে রিচেবিলিটি নেই আর কি। হ্যাঁ, রিচেবিলিটি নেই। আমি বলে দিচ্ছি আর একটু ব্যাপারটা বিয়ে করে। এটা R1, এটা R2, R1 এর সঙ্গে একটা নেটওয়ার্ক কানেক্টেড, R2 এর সঙ্গে একটা নেটওয়ার্ক কানেক্টেড। এইখানে একটা পিসি আছে, এইখানে একটা পিসি আছে। আমি ধরছি এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.10/24। এটা হচ্ছে 192.168.20.0/24। আর এটা হচ্ছে ধরো 172.16.12.0/30। এবার এর আইপি হচ্ছে 10 আর এর আইপি 10, মানে এর 10.10 এর 20.10। এবার এই রাউটারের কাছে, এই রাউটারের রেসপেক্টে এই দুটো ডিরেক্টলি কানেক্টেড রুট আর এটা রিমোট রুট, আর R2 রেসপেক্টে এই দুটো ডিরেক্টলি কানেক্টেড, এইটা রিমোট রুট। তা যাই হোক, আমরা ধরো কনফিগারেশনের পর R1 এর কাছে এই রুটের ইনফরমেশনটা আছে, আর R2 এর কাছে এই রুটের ইনফরমেশনটা আছে। এবার এই পিসি থেকে একটা প্যাকেট R1 পেল, যার ডেস্টিনেশন আইপিতে আছে কি 20.10। হ্যাঁ 20.10। R1 তখন কি করবে? ওর রাউটিং টেবিলটা চেক করবে, ও দেখবে 20.10 পৌঁছাবার জন্য ওর প্যাকেটটাকে R2 কে ফরওয়ার্ড করতে হবে। ও তখন R2 কে ফরওয়ার্ড করে দেবে। একটাই রুট আছে। R2 কে ফরওয়ার্ড করে দেবে। এবার R1 এর কাছে যদি কোনো প্যাকেট আসে 10.10 এর জন্য, এটা তো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, তাহলে ও ডিরেক্টলি ডেস্টিনেশনকে পাঠিয়ে দেবে। এবার এর কাছে যদি কোনো প্যাকেট আসে ধরো যার ডেস্টিনেশন আইপিতে আছে 30.10, হ্যাঁ, এবার ও কোনো রুট খুঁজে পাবে না ওর রাউটিং টেবিলে, ও তখন প্যাকেটটাকে ডিসকার্ড করে সেন্ডারকে একটা আইসিএমপি আনরিচেবল মেসেজ পাঠিয়ে দেবে। ক্লিয়ার হলো? পাথ ডিটারমিনেশন। এরপর হচ্ছে সুইচিং ফাংশন। রাউটারের ভিতরে প্যাকেটটা যখন একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে ফরওয়ার্ড হচ্ছে, একটা ইন্টারফেস দিয়ে প্যাকেটটা রিসিভ করছে আর একটা ইন্টারফেস দিয়ে ফরওয়ার্ড করছে, মানে সুইচ দ্য প্যাকেট ফ্রম ওয়ান ইন্টারফেস টু অ্যানাদার। প্রথমে কি করে? লেয়ার 3 প্যাকেটটাকে ডিএনক্যাপসুলেট করে। কিভাবে? ওই যে বললাম, লেয়ার 2 হেডারটাকে রিমুভ করে, কারণ লেয়ার 2 হেডারটাকে রিমুভ না করা পর্যন্ত ও তো ডেস্টিনেশন আইপি কে দেখতে পাবে না। ডেস্টিনেশন আইপি তো থাকে লেয়ার 3 হেডারে। এবার লেয়ার 3 হেডারের ডেস্টিনেশন আইপিটা দেখে ও রাউটিং টেবিলের সঙ্গে কম্পেয়ার করবে। তারপর
ও নতুন একটা লেয়ার 2 হেডার অ্যাড করবে, করে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস দিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। এই প্রসেসটাকে বলা হয় ফ্রেম রিরাইট। এই প্রসেসটাকেই বলা হয় ফ্রেম রিরাইট। স্যার নতুন লেয়ার টু হেডার অ্যাড করে কেন? কেন অ্যাড করে? সুইচের কাছে লেয়ার টু লেয়ার এর সাথে ব্যবহার করে। আচ্ছা, কেন অ্যাড করে এটা আমি যখন ওই প্যাকেট ফ্লোটা দেখাবো আচ্ছা, তখন ক্লিয়ার হয়ে যাবে। বাট এই যে একটা ইন্টারফেস দিয়ে রিসিভ করে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস দিয়ে ফরওয়ার্ড করছে, দিস ইজ নোন অ্যাজ সুইচিং ফাংশন। এবং এর মাঝখানেই ফ্রেম রিরাইট ঘটনাটা ঘটে। নাও রাউটেড ভার্সেস রাউটিং প্রোটোকল। রাউটেবল প্রোটোকল বা রাউটেড প্রোটোকল কোনগুলো? আর দোজ দ্যাট এনক্যাপসুলেট ইউজার ইনফরমেশন ইনটু ডেটা প্যাকেটস। যারা ইউজার ইনফরমেশনটাকে ডেটা প্যাকেটে এনক্যাপসুলেট করে। রাউটেড প্রোটোকলের এক্সাম্পল কি? আইপি। আর রাউটিং প্রোটোকল কোনগুলো? যে প্রোটোকলগুলো রাউটারকে টোটাল ইনফরমেশন প্রোভাইড করে যাতে একটা ডেটা প্যাকেটকে কারেক্ট ডেস্টিনেশনে পাঠানো যায়, দোজ আর রাউটিং প্রোটোকল। রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, আইজিআরপি, বিজিপি, আইএসআইএস, এগুলো সব রাউটিং প্রোটোকল। স্যার রাউটের আইএসআইএস আমাদের লাগে। আইএসআইএস ইউজ হয়, মানে আইএসপিতে আইএসআইএস ইউজ হয়। আমাদের একটা কলিগ আছে, ও আমাকে কালকে বলছিল মাইন্ডট্রিতে পেয়েছে, সিসকোতে ডিরেক্ট, সিসকো মানে ওই কাজ করে, তো ওখানে আইএসআইএস এ কাজে লাগবে, তো এখন ও আইএসআইএস পড়ছে আর কি, জয়েন করছে। আইএসআইএস পড়ছে? ও মানে ও জানতো না, ঠিক আছে, তো ওকে বলেছে যে তোমাকে জয়েন করার মতো আইএসআইএস জেনে জয়েন করতে হবে। আচ্ছা, সিসকো হচ্ছে ওর মানে এই ক্লায়েন্ট। আইএসআইএস ওই ওএসপিএফ এর মতনই, কনসেপ্ট একটু আলাদা। ওটাও লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আমি কালকে অ্যাকচুয়ালি প্রথম শুনলাম। আমি আইএস কি আইএসএক্স তো তুই পড়বি, এক্ষুনি পড়বি স্যার, পরের কথা তুই বল। না 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 না, আমাদের আইএসআইএস নেই। না না স্যার, আপনি ওই যে একটা চার্ট দেন না, চার্টের মধ্যে লেখা থাকে না ভেক্টর কোনটা, লিস্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে অ্যাজ অ্যান এক্সাম্পল মেনশন করা আছে যে আইএসআইএস। আমি খালি স্যার আগে যখন বললো তখন খালি ওই এডিএল এর কথা বলছিলাম। কে পেয়েছে মল্লিক? মরিয়া। মরিয়া ওটা দুটো চাকরি? হ্যাঁ, মাইন্ডট্রিতে পেয়েছে 12.5 লাখ প্যাকেজ। হলো কি আর সিসকো ক্লায়েন্ট বললো এক রাউন্ড ইন্টারভিউ হচ্ছে সিসকোর সাথে, ঠিক আছে, নিয়েছে, বলেছে যে তোমাকে জয়েন করার মতো আইএসআইএস পড়ে আছে। তাহলে ক্লিয়ার হলো রাউটেড ভার্সেস রাউটিং প্রোটোকল। স্যার রাউটেরটা স্যার বুঝলাম না, রাউটারটা স্যার বলবেন না? আমাদের ইনফরমেশন গুলো ক্যারি করে নিয়ে যায় কে? আইপি তো, হুম। দ্যাট ইজ রাউটেড প্রোটোকল। নাও হোয়াট ইজ রাউটিং? দেখো, রাউটিং একটা সিঙ্গেল প্রসেস না। রাউটিং অনেক কিছু নিয়ে হয়। রাউটিং মানে একটা ইন্টারফেস দিয়ে আইপি প্যাকেট রিসিভ করলাম, রিসিভ করে ডিসিশন নিলাম যে কোন ইন্টারফেস দিয়ে এটাকে ফরওয়ার্ড করব, এবং তারপরে ফরওয়ার্ড করে দিলাম। ইট ইজ অলসো রাউটিং। রাউটিং মিনস দুটো ডিফারেন্ট আইপি নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ফরওয়ার্ডিং, দ্যাট ইজ অলসো রাউটিং। রাউটিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং দ্য বেস্ট পাথ। মাল্টিপল পাথ আছে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখানে R1 আর R2 মধ্যে আরো একটা কি দুটো লিঙ্ক রয়েছে। এবার কোন পাথটা দিয়ে আমি প্যাকেটটা পাঠাবো, দিস ইজ অলসো এ পার্ট অফ রাউটিং। সো রাউটিং মানে অনেক কিছু। Now what is different type of routing? Static routing or dynamic routing. স্ট্যাটিক রাউটিং কি?
যেখানে রিমোট রুটগুলোকে আমরা ম্যানুয়ালি কনফিগার করি বা স্ট্যাটিক্যালি কনফিগার করি। অ্যাজ পার দিস ডায়াগ্রাম, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার ইনফরমেশন আমি R1 এ ম্যানুয়ালি কনফিগার করব। এই নেটওয়ার্কটার ইনফরমেশনটা আমি R2 তে ম্যানুয়ালি কনফিগার করব, কারণ এইটা R1 এর রিমোট রুট, এইটা R2 রিমোট রুট। দ্যাট ইজ স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এ কোনো কমপ্লেক্স অ্যালগরিদম ইউজ হয় না। স্যার ম্যানুয়ালি করবো কেন স্যার? এটা যখন আমি ধরুন PC1 থেকে PC2 তে যখন কোনো কিছু পাঠাবো, তো ওর তো রাউটিং তো প্রথমেই সে রাউটিং টেবিলে তো সেটা থাকবে না, রিমোট রুটটা আমি রাউটিং টেবিলে কি করে থাকবে? শুধু ডিরেক্টলি কানেক্টেড রুটগুলো থাকে। হ্যাঁ মানে ও তো মানে R1 এর কাছে এই রুটটা রিমোট রুট, হ্যাঁ, তা এই রুটটার ইনফরমেশন তো R1 কে দিতে হবে। হ্যাঁ ও তো তখন R2 কে পাঠিয়ে দেবে, ওর কাছে তো ডিরেক্টলি তো। কি দিয়ে পাঠাবে? আমি তো স্ট্যাটিক রাউটিং ইউজ করছি। আর স্ট্যাটিক রাউটিং মানে আপনি জোর করে রাউটিং টেবিলে অ্যাড করে দিচ্ছেন। হ্যাঁ, আমি ম্যানুয়ালি কনফিগার করছি। R1 এর এই সিনারিওটা আমি যদি কনফিগার করি, R1 এর রাউটিং টেবিলে শুধু এই রুটটা আর এই রুটটা থাকবে, আর R2 রাউটিং টেবিলে এই রুটটা আর এই রুটটা থাকবে। কেউ কাউকে কিচ্ছু বলবে না। তো স্যার যদি ধরুন আমি স্ট্যাটিক রুটটা যদি আমি কনফিগার না করি, যদি আমি এই 10.10 থেকে যদি আমি একটা প্যাকেট পাঠিয়ে R1 এর কাছে 20.10 এর, হ্যাঁ, তো তখন কি R1 ওই প্যাকেটটাকে R2 কে পাঠাবে না? পাপা কি করে পাঠাবে একটু? কোনো একটা প্রোটোকল ইউজ করতে হবে, মানে OSPF, তাই তো? হ্যাঁ, যদি আমি যদি কোনো কিছু কনফিগার না করে 10.10 থেকে 20.10 এ প্যাকেট পাঠাই, R1 ডিসকার্ড করে দেবে প্যাকেটটা, কারণ R1 এর কাছে তো এই রুটটা নেই। এবারে এই রিমোট রুটটার ইনফরমেশন আমি রাউটারকে দুভাবে দিতে পারি, আইদার স্ট্যাটিক্যালি অর ডায়নামিক্যালি। আমি করলে রাউটিং টেবিলে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ, ডায়নামিক্যালি ক্ষেত্রে রাউটিং প্রোটোকল আমরা ইউজ করব, চেঞ্জ করবে। আর স্ট্র্যাটিক্যালিতে আমরা ম্যানুয়ালি নিজেরা এই রুটের ইনফরমেশনটা R1 এর রাউটিং টেবিলে ইনপুট করব। এই রুটের ইনফরমেশনটা আমরা R2 রাউটিং টেবিলে ইনপুট করব। স্ট্যাটিক রাউটিং এ কোনো কমপ্লেক্স অ্যালগরিদম ইউজ হয় না। ছোট নেটওয়ার্কের জন্য সুইটেবল, সিকিউর ওয়ে অফ রাউটিং। কেন না R1 R2 কে কিছু বলছে, না R2 R2 কে R1 কে কিছু বলছে। লেস ইউজ অফ হার্ডওয়্যার রিসোর্সেস, CPU ইউটিলাইজেশন কম, মেমোরি ইউটিলাইজেশন কম। বাট একটা প্রবলেম, লিঙ্ক ফেলিওর, অবস্ট্রাক্ট কমিউনিকেশন। ধরো R1 এর সঙ্গে R2 আরও একটা ফিজিক্যাল লিঙ্ক ছিল, বাট আমি যখন বলেছি এই রুটটার ইনফরমেশন, তখন বলেছি যে এই রুটের সমস্ত প্যাকেট তুমি এই উপরের লিঙ্কটা দিয়ে পাঠাবে, নিচের লিঙ্কটার কথা মেনশন করিনি R1 এর কাছে। বাই চান্স যদি উপরের লিঙ্কটা ফেল হয়ে যায়, তাহলে কিন্তু R1 নিজে থেকে এই লিঙ্কটা দিয়ে পাঠাতে পারবে না। স্ট্যাটিকের ক্ষেত্রে। আর ডায়নামিক রাউটিং প্রোটোকল, রিমোট রুটগুলোর ইনফরমেশন ডায়নামিক্যালি পাওয়া যায় রাউটিং প্রোটোকলের মাধ্যমে। আমরা এই দুটো রাউটারে রিপ চালালাম, EIGRP চালালাম, OSPF চালালাম, তখন এই রাউটিং প্রোটোকলগুলো দায়িত্ব হচ্ছে এই রুটের ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করা। R1 এর রাউটিং টেবিলে কি কি রুট আছে সেগুলো R2 কে দেবে, R2 রাউটিং টেবিলে কি কি রুট আছে সেগুলো R1 কে দেবে। সেটাকে কার দায়িত্ব? রাউটিং প্রোটোকলের দায়িত্ব। প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের ব্যাকগ্রাউন্ডেই কমপ্লেক্স রাউটিং অ্যালগরিদম ইউজ হয়। বড় নেটওয়ার্কের জন্য সুইটেবল, সিকিউর নয়, কেন এক্সচেঞ্জ, আপডেট এক্সচেঞ্জ হয়, ইনফরমেশন এক্সচেঞ্জ ইনভলভ আছে, CPU ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন খুব বেশি। বাট এক্ষেত্রে লিঙ্ক ফেলিওর হলে কমিউনিকেশন অবস্ট্রাক্ট হবে না, কারণ ওই রাউটিং প্রোটোকলের দায়িত্ব হচ্ছে এই পাতটাকে খুঁজে বার করা। ওই রাউটিং প্রোটোকলের দায়িত্ব হচ্ছে এই পাতটাকে খুঁজে বার করা। So what is routing protocol? It is a language of routers to
to speak with other routers to exchange information about networks or routes. রাউটিং প্রোটোকলের পারপাস কি? Discover and share information of networks from and to other routers. R1 এর ইনিশিয়ালি R1 এর কাছে এই দুটো রুট ছিল, এইটা আর এইটা। R1 এর এই দুটো রুটের ইনফরমেশন রাউটিং প্রোটোকল R2 কে শেয়ার করবে, R2 আবার এই দুটো রুটের ইনফরমেশন রাউটিং প্রোটোকল R1 কে শেয়ার করবে। মেনটেনিং আপ টু ডেট রাউটিং ইনফরমেশন অফ এ নেটওয়ার্ক, মানে বাই চান্স ধরো এই নেটওয়ার্কটা ডাউন হলো, সঙ্গে সঙ্গে রাউটিং প্রোটোকলের দায়িত্ব হচ্ছে R1 কে জানানো যে এই নেটওয়ার্কটা আর রিচেবল নয়। চুজিং দ্য বেস্ট পাথ টু ডেস্টিনেশন নেটওয়ার্ক, ওই যে বললাম মাল্টিপল পাথ আছে, এই দুটো পাথের মধ্যে বেস্ট পাথ কোনটা সেটা বার করার দায়িত্ব রাউটিং প্রোটোকলের। এবিলিটি টু ফাইন্ড এ নিউ বেস্ট পাথ ইফ দ্য কারেন্ট পাথ ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল। কারেন্ট বেস্ট পাথ এইটা, কোনো কারণে এটা যদি ডাউন হয়ে যায়, পরের বেস্ট পাথ কোনটা সেটাকে খুঁজে বার করা, এটাও রাউটিং প্রোটোকলের দায়িত্ব। রাউটিং প্রোটোকলে কি কি থাকে? একটা ডেটাবেস থাকে। রাউটিং প্রোটোকল বেশ কিছু টেবিল ইউজ করে ওর অপারেশনের জন্য, কিছু মেসেজ ইউজ করে যেটা দিয়ে ও নেভার রাউটারকে ডিসকভার করে, রুট ইনফরমেশন এক্সচেঞ্জ করে, এছাড়া অন্যান্য টুকটাক কাজ করে যাতে অ্যাকুরেট ইনফরমেশন মেনটেন করা যায়। আর প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যালগরিদম রান করে, প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যালগরিদম রান করে। ক্লাসিফিকেশন অফ রাউটিং প্রোটোকলস, পারপাস অনুযায়ী দুভাবে ভাগ করা যায়, আইজিপি আর ইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। অপারেশন অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, ডিস্টেন্স ভেক্টর, লিঙ্ক স্টেট, পাথ ভেক্টর। বিহেভিয়ার অনুযায়ী দুভাগে ভাগ করা যায়, ক্লাসফুল আর ক্লাসলেস রাউটিং প্রোটোকল। আইজিপি আর ইজিপি কি? দেখো, আইজিপি আর ইজিপি জানবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ অটোনোমাস সিস্টেম। এএস অটোনোমাস সিস্টেম কি? বড় বড় নেটওয়ার্কগুলো হচ্ছে এক একটা অটোনোমাস সিস্টেম, যেরকম বিটির এন্টায়ার নেটওয়ার্কটা একটা অটোনোমাস সিস্টেম, ভোদাফোনের এন্টায়ার নেটওয়ার্কটা একটা অটোনোমাস সিস্টেম, জিওর এন্টায়ার নেটওয়ার্কটা একটা অটোনোমাস সিস্টেম, উইপ্রোর, ইনফোসিস। That means autonomous system is a collection of routers and networks under a common administration, such as a company or an organization. বিটি রাউটার নিশ্চয়ই এসসিএল এর ইঞ্জিনিয়াররা এসে কনফিগার করবে না। আবার জিওর, হ্যাঁ বলো। স্যার ওই যখন আমরা কোনো ক্লায়েন্টের রাউটার লগ ইন করি না, ওই জন্য বিজেপি সঙ্গে মধ্যে দুটো দেখায়, একটা বিটি থাকে, হ্যাঁ, যদি অন্য কোনো ভেন্ডার থাকে তো ওদেরটাও দেখায়। আমাদের বিটিটা আমরা নাম্বার দিয়ে বুঝতে পারি। তাই অটোনোমাস সিস্টেমের সব থেকে ভালো এক্সাম্পল কি? আইএসপি নেটওয়ার্কগুলো। এবার আইজিপি কি? আইজিপি হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, একই অটোনোমাস সিস্টেমের মধ্যে যে রাউটিং প্রোটোকলগুলো ইউজ হয়। আমার এই একটা অটোনোমাস সিস্টেম, এই একটা অটোনোমাস সিস্টেম, AS1, AS2। এই অটোনোমাস সিস্টেমের ভিতরে যে রাউটিং প্রোটোকলগুলো ইউজ হয়, দ্যাট ইজ আইজিপি।
ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, আইএসআইএস সবই আইজিপি। এই দুটো অটোনোমাস সিস্টেমের মাঝখানে যেটা ইউজ হবে দ্যাট ইজ ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইজিপির একমাত্র এক্সাম্পল হচ্ছে বিজিপি। গেল পারপাস অনুযায়ী, এবার অপারেশন অনুযায়ী। অপারেশন অনুযায়ী আমরা কি কি পেয়েছি? ডিস্টেন্স ভেক্টর, লিঙ্ক স্টেট আর পাথ ভেক্টর। ডিস্টেন্স ভেক্টর মিনস, দেখো দুটো টার্ম আছে, ডিস্টেন্স অ্যান্ড ভেক্টর। ডিস্টেন্স ডিফাইন্স হাউ ফার ইট ইজ টু ডেস্টিনেশন নেটওয়ার্ক। এখানে ডিস্টেন্স ইজ ডিফাইন্ড বাই হপ, আর ভেক্টর ডিফাইন্স দ্য স্পেসিফিক ডিরেকশন অফ দ্য নেক্সট হপ। ডিস্টেন্স ভেক্টর, ডেস্টিনেশন কত দূরে আর ডেস্টিনেশন কোন দিকে, মানে ডেস্টিনেশনে প্যাকেটটা পাঠাতে গেলে আমাকে কোন ইন্টারফেস দিয়ে প্যাকেটটাকে বাইরে বার করতে হবে। ডিস্টেন্স ভেক্টর এক্সাম্পল রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, আইজিআরপি, ইআইজিআরপি। ক্যারেক্টারিস্টিক কি ডিস্টেন্স ভেক্টরের? এন্টায়ার রাউটিং টেবিলটাকে আপডেট হিসেবে সেন্ড করা হয়। সেক্ষেত্রে নেটওয়ার্ক, লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্টের সাথে মেইন ডিফারেন্স না? হ্যাঁ, তাতে তাতে নেটওয়ার্কে কোনো চেঞ্জ হোক না হোক, এখানে হ্যাঁ পিরিয়ডিক আপডেট আছে, এবং সেই আপডেটে পুরো রাউটিং টেবিলটাকে পাঠানো হয়। জেনারেলি ব্রডকাস্ট আপডেট, আপডেটগুলো ব্রডকাস্ট হয় জেনারেলি। রাউটারের কাছে এন্টার টোপোলজির ভিজিবিলিটি থাকে না ডিস্টেন্স ভেক্টরে। রাউটার সবসময় নেক্সট হপ ডিপেন্ডেন্ট বা নেভার ডিপেন্ডেন্ট। কনভার্জ হতে অনেক সময় নেয়, রাউটিং লুপের সম্ভাবনা খুব বেশি। ডিরেক্টলি কানেক্টেড রাউটারের সঙ্গে কোনো নেভারশিপ ফর্ম করে না ডিস্টেন্স ভেক্টর, আর বড় বেশি নেভার ডিপেন্ডেন্সি। নেক্সট হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে কি হয়? রাউটারগুলো একে অপরের সঙ্গে লিঙ্ক স্টেট ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করে, এবং করে টোটাল টোপোলজি ম্যাপ ক্রিয়েট করে, এবং তারপর প্রত্যেকটা রাউটার ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের বেস পাথটা চুজ করে। কেন, আমার কাছে যদি পুরো এলাকার ম্যাপ থাকে, আমি কোন পাথ দিয়ে কোন দোকানে যাব সেটা আমি জানি, কারণ পুরো এলাকার ম্যাপটাই আমার কাছে আছে। তা পুরো এলাকার ম্যাপটা কিভাবে আছে? প্রত্যেকটা রাউটারের সঙ্গে নিজেদের লিঙ্ক স্টেট ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করে। এর এক্সাম্পল কি? ওএসপিএফ আর আইএসআইএস। এর ক্যারেক্টারিস্টিক কি? আপডেটে এন্টায়ার রাউটিং টেবিল পাঠানো হয় না, only link state information is sent, no periodic update। যখন কিছু চেঞ্জ হয় তখনই আপডেট পাঠাবে, এবং পার্টিকুলার সেই ইনফরমেশনটাই, পুরো রাউটিং টেবিল আবার ধরে পাঠিয়ে দেবে না। আপডেটস আর মাল্টিকাস্ট, নো ব্রডকাস্ট আপডেট। রাউটারের কাছে, প্রত্যেকটা রাউটারের কাছে পুরো টোপোলজির ভিজিবিলিটি থাকে, খুব কুইক কনভার্জ হয়, রাউটিং লুপের সম্ভাবনা কম, ডিরেক্টলি কানেক্টেড রাউটারের সঙ্গে নেভারশিপ ফর্ম হবে, তারপরে সব ইনফরমেশন এক্সচেঞ্জ হবে। আর এক্ষেত্রে নেভারের ডিপেন্ডেন্সি নেই, কারণ আমার কাছে পুরো এরিয়ার ম্যাপ রয়েছে। নেক্সট, পাথ ভেক্টর। ডিটেল পাথ ইনফরমেশন থাকে পাথ ভেক্টরের ক্ষেত্রে। এই পাথ ইনফরমেশনের মধ্যে কি থাকে?
ডেস্টিনেশনে যাওয়ার পথে কতগুলো অটোনোমাস সিস্টেম পড়ছে, প্লাস কিছু পাথ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ পাথ উইথ ডিরেকশন। ডিরেকশন কারণ এই যে ভেক্টর যেহেতু, দ্যাটস ওয়াই ডিরেকশন। এর এক্সাম্পল কি? বিজিপি। বিহেভিয়ার অনুযায়ী দু রকম ছিল, ক্লাসফুল আর ক্লাসলেস। ক্লাসফুল রাউটিং প্রোটোকল কোনগুলো? ক্লাস নেটওয়ার্ক কমান্ড দিয়ে কনফিগার করতে হতো। ক্লাসফুল রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে ক্লাস নেটওয়ার্ক প্রোটোকল, ক্লাস নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে কনফিগার করতে হবে তোমাকে। মানে ধরো আমার এই একটা রাউটার, এইখানে একটা নেটওয়ার্ক, এইখানে একটা নেটওয়ার্ক। আমার ধরো এটা হচ্ছে 192.168.10.32/27 এর সাবনেট। এটা ধরো 192.168.20.128/25 এর সাবনেট। আর এইটা ধরো 172.16.12.4/30 সাবনেট। বাট আমরা যখন কনফিগার করব ক্লাসফুল রাউটিং প্রোটোকল, তখন আমাদের ক্লাস নেটওয়ার্ক কমান্ড দিতে হবে। মানে এর জায়গায় লিখতে হবে 192.168.10.0, এর জায়গায় লিখতে হবে 172.16.0.0, আর এর জায়গায় লিখতে হবে 192.168.20.0. We have to mention the class network, not the subnetted part. Auto summarize at the major network boundary. আইপি পড়াতে গিয়ে বলেছিলাম যে এই পার্টটা আমি এখানে বলবো। এই রুটের ইনফরমেশনটা R1 যখন R2 কে পাঠাবে, ও অটো সামারাইজ করে দেবে। করে কি পাঠাবে? 192.10.0। 10.0 মানে যতগুলো ওখানে আইপি আছে হ্যাঁ, এ আবার এই নেটওয়ার্কের ইনফরমেশনটা যখন একে পাঠাবে তখন কি পাঠাবে? 192.168.20.0 উইদাউট এনি সাবনেট মাস্ক। এক্সাম অসুবিধা হবে তো, সেই অসুবিধায় আসছি আমি। আর ক্লাসলেস রাউটিং প্রোটোকল কোনগুলো? আমাদের ক্লাস নেটওয়ার্ক কমান্ড ইউজ করতে হয় না, যেটা আছে সেটাই ইউজ করব। আর ডু নট অটো সামারাইজ এট দ্য মেজর নেটওয়ার্ক বাউন্ডারি, এরা অটো সামারাইজ করে না। রিপ ভার্সন 2, EIGRP, OSPF, ISIS এগুলো সব ক্লাসলেস রাউটিং প্রোটোকল। এবার ক্লাসফুলের লিমিটেশনটা কি? এইটা যদি 20.128 এর জায়গায় 10.128 থাকতো, এ যখন এটা পাঠাবে তখন R2 ভাববে এটা একটা ফেক ইনফরমেশন, ও আর এই ইনফরমেশনটাকে অ্যাকসেপ্ট করতো না। তখন ও পাঠাতো কি? 10.0। ওর R1 ও তখন ভাবতো দিস ইজ এ ফেক ইনফরমেশন, ও আর এইটা রিসিভ করবে না, ফলে রুট এক্সচেঞ্জ হবে না। কারণ 10.0 মানে কি? হ্যাঁ, ক্লাসফুল রাউটিং প্রোটোকল তখন ইউজ হয় না। ও তখনই এই ইনফরমেশনটা রিসিভ করবে
যদিও ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোর কোনোটাই এই 10 এর না হয়। 10.0 না হয়। So these are the limitations of classful routing protocols. Discontiguous and contiguous addressing. এইটা হচ্ছে ডিসকন্টিগুয়াস। এই যে 10, এখানে ধরো 10.32 আছে, এখানে 10.128 আছে, মাঝখানে 172, মানে দুটো মেজর নেটওয়ার্কের মাঝখানে আরেকটা মেজর নেটওয়ার্ক পড়ে গেল। রিপ ভার্সন 1 আইজিআরপি এগুলো সাপোর্ট করতো না, তখন কি স্যার প্রবলেম হবে, কারণ রিপ ভার্সন 1 আইজিআরপি এদের ক্ষেত্রে কি হয়, এরা তো সাবনেট মাস্কের ইনফরমেশন পাঠায় না রাউটিং আপডেটের সঙ্গে, প্রবলেম হয় তখন। বাট এইটাও 192.168.10 এটাও 192.168.10 আর এটাও 192.168.10। দ্যাট ইজ কন্টিগুয়াস অ্যাড্রেসিং। সেম মেজর নেটওয়ার্কে, দ্যাট ইজ কন্টিগুয়াস অ্যাড্রেসিং। রাউটিং প্রোটোকল ক্যারেক্টারিস্টিক ফর এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের জন্য একটা রাউটিং প্রোটোকল সিলেক্ট করতে হবে তোমাকে। তুমি কি কি দেখবে? রাউটিং প্রোটোকলটার স্পিড বা কনভার্জন স্পিড, কত কুইক কনভার্জ হতে পারে। রাউটিং প্রোটোকলটার স্কেলেবিলিটি, কতগুলো রাউটার পর্যন্ত সাপোর্ট করতে পারে, কতগুলো হব পর্যন্ত সাপোর্ট করতে পারে। রাউটিং প্রোটোকল ক্লাসলেস ফুল আর ক্লাসলেস, আমরা অবশ্যই ক্লাসলেস সিলেক্ট করব। রিসোর্স ইউজেজ means CPU utilization, memory, implementation and maintenance। তুমি ইমপ্লিমেন্ট করে দিয়ে চলে এলে, মেনটেন্যান্সের দায়িত্ব তারা পারছে না ঠিকঠাক করতে, সেটাও দেখতে হবে। সো একটা নেটওয়ার্কের জন্য যখন একটা রাউটিং প্রোটোকল সিলেক্ট করবে, তখন তোমাকে এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখতে হবে। রাউটিং প্রোটোকল মেট্রিক্স। When a routing protocol runs more than one route to the same destination, একই ডেস্টিনেশনে যাওয়ার জন্য একের বেশি রুট পেয়েছে, একই ডেস্টিনেশনে যাওয়ার জন্য একের বেশি রুট পেয়েছে, R1, R2, R3। R1, R2, R3। তাহলে R1 থেকে R3 তে যাওয়ার জন্য দুটো রুট আছে, এই একটা আর এই একটা। In that situation to select the best path, এইবার বেস্ট পাথ কোনটা হবে, কোন পাথটা ও ইউজ করবে? The routing protocol must be able to evaluate and differentiate between the available paths to find the best path। এই দুটোর মধ্যেও কম্পেয়ার করবে বেসিক্যালি। এই কম্প্যারিজনটার জন্যই আমাদের মেট্রিক দরকার। যার মেট্রিক ভ্যালু বেশি সে শুনবে। হ্যাঁ, মেট্রিক ভ্যালু কম হবে, ডিপেন্ড করে, মানে এক একটা রাউটিং প্রোটোকল মেট্রিক ক্যালকুলেশনের জন্য এক একটা জিনিস ইউজ করে। বলে দিচ্ছি, মেট্রিক ক্যালকুলেশনের কম্পোনেন্ট কি কি? ব্যান্ডউইথ হতে পারে, কস্ট হতে পারে, ডিলে হতে পারে, হাফ কাউন্ট হতে পারে, লোড হতে পারে, এমটিউ হতে পারে, রিলায়েবিলিটি হতে পারে। যেরকম রিপ যখন মেট্রিক ক্যালকুলেট করে তখন হাফ কাউন্ট দেখে, ইআইআরপি যখন মেট্রিক ক্যালকুলেট করে তখন একটা কম্পোজাইট মেট্রিক তৈরি করে ব্যান্ডউইথ, ডিলে, লোড, এমটিউ, রিলায়েবিলিটি নিয়ে। ফর্মুলা আছে মনে হয়। হ্যাঁ,
আবার ওএসপিএফ কস্ট দেখে, যেটা আবার ইন্টারফেসের ব্যান্ডউইথের উপর বেস করে থাকে। এডি, not active directory. In case of networking, AD means administrative distance. AD defines the trustworthy of routing information. কতটা বিশ্বাসযোগ্য। এই নেটওয়ার্কে আমি রিপো চালিয়েছি, ইআইজিআরপিও চালিয়েছি, ওএসপিএফও চালিয়েছি। তাহলে রাউটার ওয়ানের কাছে ডেস্টিনেশন নেটওয়ার্কের ইনফরমেশনটা রিপো দিচ্ছে, ইআইজিআরপিও দিচ্ছে, ওএসপিএফও দিচ্ছে। বাট কোন ইনফরমেশনটা বেশি ট্রাস্টওয়ার্দি, কোন ইনফরমেশনটা বেশি রিলায়েবল, দ্যাট ইজ ডিফাইন্ড বাই এডি। A predefined numeric value to each routing protocol. রিপের এডি ভ্যালু হচ্ছে 120, ইআইজিআরপি 90, বেসিক্যালি ইআইজিআরপি তিনটে আছে, ধরে নাও 90, আর ওএসপিএফ এর 110। যার এডি ভ্যালু যত কম তার ইআইজিআরপি দুটো না স্যার? তিনটে, 5, 90 আর 170। স্যার আমি 90 আর 170টাই জানবো। যার এডি ভ্যালু যত কম তার সেই ইনফরমেশনের ট্রাস্টওয়ার্দিনেস তত বেশি। তাহলে আর1 ইআইজিআরপি টাই রিসিভ করবে। স্ট্যাটিক হলে 1, কারেক্ট। স্ট্যাটিক হলো 1, correct. কানেক্টেড ইন্টারফেসের এডি হচ্ছে 0। এই যে ইআইজিআরপি সামারি রুটের জন্য 5, ইন্টারনালের জন্য 90, এক্সটার্নালের জন্য 170। বিজিপি এক্সটার্নাল 20, ইন্টারনাল 200। স্যার একটা অ্যালগরিদম ছিল না, ডিজিক্সট্রাস অ্যালগরিদম, হ্যাঁ, একটা ছিল, ওটা মানে কি রাউটিং প্রোটোকলস এর মধ্যে, মানে ওগুলো রাউটিং প্রোটোকলস এর মধ্যে। ওটা তো ওএসপিএফ চলে ভাই, সেকেন্ড শর্ট ফার্স্ট ওটা ডিটা কাস্টমস প্রিন্সিপালের উপর। হ্যাঁ, algorithm- আমাদের অ্যালগরিদম পড়ার দরকার নেই। আচ্ছা। আউটপুট, একটা রাউটিং টেবিলের আউটপুট কিরকম হয়। এই যে প্রথম যেটা থাকে দ্যাট ইজ কল্ড রুট সোর্স। কিভাবে জেনেছে আর কি ইনফরমেশনটা। এখানে আর মানে হচ্ছে রিপ, যেরকম আমরা তখন দেখলাম সি লেখা ছিল মানে কানেক্টেড, এল ছিল লোকাল, তারপরে থাকে ডেস্টিনেশন নেটওয়ার্কটা মানে রিমোট নেটওয়ার্কটা, তারপরে থাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অবলিক দিয়ে দুটো নিউমেরিক্যাল ভ্যালু, প্রথমটা হচ্ছে এডি, তারপরটা হচ্ছে মেট্রিক। এখানে রিপের এডি ভ্যালু 120 আর মেট্রিক 2, মানে এই ডেস্টিনেশনটা দুটো হব দূরে আছে। ভায়া কার মাধ্যমে জেনেছে, মানে নেক্সট হব রাউটার কোনটা আমার, যে আমাকে এই ইনফরমেশনটা জানিয়েছে, দ্যাট ইজ এই পার্টটা কতক্ষণ জেনেছে। আর এই নেক্সট হপে যাবার জন্য বা এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আউটগোয়িং ইন্টারফেস কোনটা, এইটা। এইটা ভালো করে বুঝলে রাউটিং বোঝা হয়ে গেল, আর কোনো চাপ নেই। এরপরে হচ্ছে প্যাকেট সুইচিং মোডস অফ রাউটার, কিভাবে প্যাকেট সুইচ করে। এটা নতুন সিলেবাসে ঢুকিয়েছে। প্রথমে ছিল প্রসেস সুইচিং, প্রত্যেকটা, এটা হয়ে যাচ্ছে একটু। এইটাই শেষ। প্রসেস সুইচিং, প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে সিপিইউ ডিরেক্টলি ইনভলভ হয়।
দ্যাট ইজ প্রসেস সুইচিং। খুব স্লো ছিল, প্রত্যেকটা প্যাকেট আসছে, সিপিইউ ইনভলভ হচ্ছে, তারপরে প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে, দেন ফাস্ট সুইচিং। প্রথম প্যাকেটটার সঙ্গে সিপিইউ ইনভলভ হবে এবং সেই প্রথম প্যাকেটটা প্রসেস করবার পর তার ইনফরমেশনটা একটা ক্যাশ মেমোরিতে স্টোর করা হবে এবং ওই ডেস্টিনেশনের জন্য বাকি সব প্যাকেটের ক্ষেত্রে ওই যে ইনফরমেশনটা ক্যাশ মেমোরিতে রয়েছে সেইটা ইউজ করা হবে। ফলে ফার্দার আর সিপিইউ ইনভলভ হবে না ওই একই ডেস্টিনেশনে যাবার জন্য প্যাকেটগুলোর সঙ্গে। এরপরে এলো সেফ সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। আরো প্যাকেট ফরওয়ার্ড করতে হবে তাড়াতাড়ি। সেফ কি করলো, রাউটিং টেবিল থেকে একটা নতুন টেবিল তৈরি করলো, যেটাকে আমরা বলি এফআইবি, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। আর এআরপি টেবিল থেকে আরেকটা নতুন টেবিল তৈরি করলো, যেটাকে বলা হয় অ্যাডজাসেন্সি টেবিল। এবার আর কোনো প্যাকেট এলে রাউটিং টেবিল বা এআরপি টেবিলের সঙ্গে ডিরেক্ট ইন্টারাক্ট না করে এই এফআইবি আর অ্যাডজাসেন্সি টেবিলের থেকে ইনফরমেশন নিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, ফলে প্রসেসটা আরো ফাস্টার হচ্ছে। এফআইবি এবং অ্যাডজাসেন্সি টেবিলের ইনফরমেশনগুলো অনেকটা প্রপার ওয়েতে সাজানো থাকে, ফলে খুব কুইক ফরওয়ার্ড করা যায়। এইখানে এসে বেসিক রাউটিং শেষ হলো। এর পরের দিন আরম্ভই করব একই নেটওয়ার্কের মধ্যে দুটো ডিভাইস কিভাবে কমিউনিকেট করবে আর ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইস একে অপরের সঙ্গে কিভাবে কমিউনিকেট করবে। মানে সৌম্য যেটা বলছিল প্যাকেট ফ্লো। ওকে, স্যার প্যাকেট ফ্লোটা কি অনেক বড়? একদমই বড় না, বললে আমি আজকেই করাতে পারি কিন্তু চাপ হয়ে যাবে। স্যার প্যাকেট ফ্লোটা করালে খুব ভালো হবে। না না ইয়ে অভিষেক বলছে কি চাপ হবে? হ্যাঁ আমার এখনো ইয়ে পড়া বাকি আছে, বিটিপি। তারপরে এটা পড়বো। ঠিক আছে, প্যাকেট ফ্লো পরের দিন করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। প্যাকেট ফ্লো পড়িয়ে তারপরে আমি রাউটিং প্রোটোকল আরম্ভ করব। এইভাবেই বোঝানো, অসুবিধা নেই। কারণ অনির্বাণকেও আবার জয়েন করতে হবে।